হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের 11 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা আমাদের মিষ্টি রাজকুমারী অ্যাথেনাসিয়াকে দেখতে পাই। সে বলছে অবশেষে সেই দিনটা চলেই এলো যার জন্য সবাই অপেক্ষা করছিল। হ্যাঁ বন্ধুরা, আজ হলো অ্যাথেনাসিয়ার ডেবিউটেন্ট বল। এটা এমন একটা অনুষ্ঠান যেখানে রাজপরিবারের কোনো সদস্য সমাজের অভিজাতদের সামনে প্রথমবার নিজেকে উপস্থাপন করে। যেহেতু অ্যাথেনাসিয়া এখন 14 বছরে পা দিয়েছে, তাই আজ সে সবার সামনে একটি বিশেষ নাচের পরিবেশনাও দেবে। এরপরই আমরা দেখি অ্যাথেনাসিয়ার ঘরের ভেতর একটা এলাহি কাণ্ড চলছে। প্রাসাদের সমস্ত মেয়েরা তাকে সাজিয়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বেচারি অ্যাথেনাসিয়া ক্লান্ত হয়ে বলে, দয়া করে এবার থামো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তোমরা সকাল থেকে আমার পেছনে লেগে আছো। এখানে অ্যাথেনাসিয়ার অবস্থাটা বেশ মজার। একদিকে সে তার জীবনের এত বড় একটা দিনের জন্য উত্তেজিত, কিন্তু অন্যদিকে সকাল থেকে চলতে থাকা এই সাজগোজের অত্যাচারে তার অবস্থা একেবারে নাজেহাল। সত্যি বলতে অ্যাথেনাসিয়া তো এমনিতেই অনেক সুন্দর, কিন্তু আজ তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য সবাই যেন উঠে পড়ে লেগেছে। ঠিক তখনই লিলিয়ান বলে, না রাজকুমারী, একদমই না, আজ আপনার কোনো কথা শোনা হবে না। আজ আপনাকে আমাদের আরও সুন্দর করে সাজাতে হবে, যাতে অতিথিরা আপনাকে দেখে একেবারে চমকে যায়। আজ আপনার দিন, তাই আমাদের কাজটা আমাদের করতে দিন। অ্যাথেনাসিয়া মনে মনে বলে, সত্যি আমি তো জানতামই না যে এই দিনটা এতটাও বিশেষ হয়। এরা তো সকাল থেকে আমাকে বিরক্ত করে রেখেছে। এরপর অ্যাথেনাসিয়া অবুঝের মতো জিজ্ঞেস করে, আমার খুব খিদে পেয়েছে, আমি কি কিছু খেতে পারি? কিন্তু লিলিয়ান এবারও তাকে মানা করে দেয়। বেচারি অ্যাথেনাসিয়া আর কিছু না বলে চুপচাপ বসে থাকে আর ওদের সব অত্যাচার সহ্য করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি অবশেষে বলরুমের বাইরে সম্রাট ক্লড এবং তার বিশ্বস্ত নাইট ফেলিক্স এসে পৌঁছেছে। আর ঠিক তখনই ভেতর থেকে রাজকুমারী অ্যাথেনাসিয়া বেরিয়ে আসে। বন্ধুরা, এই মুহূর্তটা অসাধারণ ছিল। অ্যাথেনাসিয়াকে একটা অপূর্ব সুন্দর সাদা গোলাপি গাউনে দেখাচ্ছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে কোনো পরী নেমে এসেছে। অ্যাথেনাসিয়াকে এই রূপে দেখে ফেলিক্স লিটারালি বাকরুদ্ধ হয়ে যায়। তার মুখটা হাঁ হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে ছোট্ট অ্যাথেনাসিয়া এত সুন্দর দেখতে লাগতে পারে। অন্যদিকে অ্যাথেনাসিয়াও তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, আমি বাবাকে জীবনে প্রথমবার এমন আনুষ্ঠানিক পোশাকে দেখছি, নইলে তো উনি সবসময় সাধারণ পোশাকেই থাকেন। অ্যাথেনাসিয়ার মনে তখন চলছিল, আমি তো বাবাকে আগে কখনো এত কাছ থেকে ভালো করে দেখিনি, সে তো দেখতে অনেক হ্যান্ডসাম, কেউ তো বলতেই পারবে না যে তার আমার মতো এত বড় একটা মেয়ে আছে। এরপর অ্যাথেনাসিয়া তার বাবার কাছে এগিয়ে যায়, আর ক্লড তার দিকে তাকিয়ে স্নিগ্ধ গলায় বলে, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। বাবার মুখ থেকে এই প্রশংসা শুনে অ্যাথেনাসিয়ার মনটা আনন্দে ভরে ওঠে। তার সব ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে যায়। এরপর আমরা দেখি ক্লড আর অ্যাথেনাসিয়া অনুষ্ঠানের মূল হলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাথেনাসিয়াকে দেখে মনে হচ্ছে সে বেশ নার্ভাস বা চিন্তিত। ক্লড সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এমন আচরণ করছো কেন? অ্যাথেনাসিয়া বলে, না কিছু না, আসলে আমি একটু নার্ভাস। ক্লড বলে, নার্ভাস কেন? ছোটবেলায় তো তুমি খুব সাহসী ছিলে, আমার গাল ধরেও টানতে, আর এখন এইটুকুতেই ভয় পাচ্ছ? বাবার মুখে ছোটবেলার কথা শুনে অ্যাথেনাসিয়া আরও ঘাবড়ে যায় আর ভাবে, বাবা কি তাহলে সব মনে রেখেছে? সে তাড়াতাড়ি বলে, না না, আমি ভয় পাচ্ছি না, শুধু একটু অদ্ভুত লাগছে। ক্লড তখন বলে, যদি তোমার অদ্ভুত লাগে তাহলে আমি সবাইকে মাথা নিচু করে রাখার আদেশ দিতে পারি, তাহলে কেউ তোমার চোখের দিকে তাকাতে পারবে না। অ্যাথেনাসিয়া তাড়াতাড়ি তার বাবাকে থামিয়ে দিয়ে বলে, না বাবা, এর কোনো দরকার নেই, আমি ভয় পাচ্ছি না, শুধু একটু নার্ভাস। ভেতরে এত মানুষজন থাকবে, আমি ঠিক কি করব বুঝতে পারছি না। ক্লড তাকে ভরসা দিয়ে বলে, এতে নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। অ্যাথেনাসিয়া তার বাবার দিকে তাকিয়ে বলে, পাপ্পা, আপনি তো আমার সাথে আছেন তাই না? তাহলে আমার আর কোনো ভয় বা নার্ভাসনেস নেই। ক্লড উত্তর দেয়, হ্যাঁ, আমি সব সময় তোমার সাথে আছি, তাই চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক একই সময়ে আমাদের গল্পের অন্য একজন গুরুত্বপূর্ণ চরিত্র জিনেটকে দেখানো হয়। সে প্রাসাদেরই অন্য একটি ঘরে বসে আছে। ডিউক অ্যালফিয়াস অর্থাৎ ইজেকিয়েলের বাবা তার কাছে আসে। তাকে দেখে জিনেট খুব খুশি হয়ে বলে, আপনি অবশেষে এলেন। ডিউক অ্যালফিয়াস তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আজ আমি তোমাকে তোমার বাবার সাথে দেখা করিয়েই ছাড়ব। এখানে জিনেটের চোখে মুখে বেশ উত্তেজনা আর আশা স্পষ্ট দেখা যাচ্ছে। সে বলে, আমিও আমার ছোট বোন আর বাবার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার কি মনে হয় আমার বাবা কি আমাকে মেনে নেবেন? ডিউক অ্যালফিয়াস বলে, হ্যাঁ অবশ্যই, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব যাতে উনি তোমাকে স্বীকার করে নেন। এরপর দৃশ্য আবার বলরুমে ফেরে। সম্রাট ক্লড আর রাজকুমারী অ্যাথেনাসিয়া একসাথে সবার সামনে উপস্থিত হয়। তাদের দুজনকে একসাথে দেখে উপস্থিত সমস্ত অভিজাতরা একেবারে চমকে যায়। সবাই নিজেদের মধ্যে বলতে থাকে, দেখো সম্রাট আর রাজকুমারী দুজনকেই কি অসাধারণ লাগছে,
রাজকুমারী কি ভীষণ সুন্দর, আমি জীবনে এত সুন্দর কাউকে দেখিনি। অ্যাথেনাসিয়াও সবাইকে মিষ্টি করে হাসে আর অভিবাদন জানায়। এরপরই এপিসোডের সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা আসে, পিতা ও কন্যার প্রথম নাচ। ক্লড আর অ্যাথেনাসিয়া একসাথে নাচ শুরু করে, কিন্তু নার্ভাসনেসের কারণে অ্যাথেনাসিয়া ভুলবশত তার বাবার পায়ের ওপর নিজের পা রেখে ফেলে। ক্লড সাথে সাথে বুঝে যায় যে তার মেয়ে ভয় পাচ্ছে আর তার নাচের তালগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। সে অ্যাথেনাসিয়াকে উৎসাহ দিয়ে বলে, ভয় পেও না, তুমি এত পরিশ্রম করেছো, তোমার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, আর তাছাড়া আমি তো তোমার সাথেই আছি। বাবার এই কথায় অ্যাথেনাসিয়ার সাহস ফিরে পায়, আর ক্লড এরপর যা করে তা দেখে সবাই অবাক হয়ে যায়। সে অ্যাথেনাসিয়াকে আলতো করে কোলে তুলে নেয়, ঠিক যেমন ছোটবেলায় বাবারা তাদের সন্তানদের কোলে নিয়ে আদর করে, আর সেভাবেই নাচতে থাকে। এই হৃদয়স্পর্শী দৃশ্যটা দেখে সবার মন ভরে যায়। নাচ শেষ হওয়ার পর ক্লড অ্যাথেনাসিয়াকে বলে, তুমি এখন তোমার সমবয়সী ছেলে মেয়েদের সাথে গিয়ে কথা বলো, বন্ধু বানাও। এই বলে ক্লড সেখান থেকে চলে যায়। অ্যাথেনাসিয়া তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে, কিন্তু তখনই তার নজর ডিউক অ্যালফিয়াসের ওপর পড়ে। এই দৃশ্যটা আমাদের দেখায় যে অ্যাথেনাসিয়া এখন আর আগের মতো অসহায় নয়, সে পরিস্থিতি বুঝতে পারছে এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে তার মোকাবিলা করার জন্য প্রস্তুত। সে ডিউক অ্যালফিয়াসকে দেখেই বুঝে যায় যে উনি এখানে জিনেটকে সবার সামনে আনার সুযোগ খুঁজছেন। কিছুক্ষণের জন্য সে একটু মনমরা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে ভাবে, তাতে কি, আমার কোনো কিছু যায় আসে না, আমি জানি আমার বাবা আমাকে কখনো ছেড়ে যাবেন না। অ্যাথেনাসিয়া যখন এসব ভাবছিল, তখনই প্রায় 10-20 জন তরুণ অভিজাত যুবক এসে তাকে নাচের জন্য অনুরোধ করতে শুরু করে। অ্যাথেনাসিয়া বেচারি কাকে রেখে কার সাথে নাচবে এই ভেবে চিন্তিত হয়ে পড়ে। সে যখন সবাইকে মানা করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ইজিকিয়েল আসে। ইজিকিয়েল এসে সবার সামনে বলে, আমার নাম ইজিকিয়েল আলফিয়াস, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাজকুমারী আমাকে আগেই কথা দিয়েছেন যে তিনি পরের নাচটা আমার সাথে করবেন। ডিউক আলফিয়াসের ছেলেকে দেখে সবাই চমকে যায় এবং শ্রদ্ধার সাথে বলে, লর্ড ইজিকিয়েল, আমরা জানতাম না যে আপনি ফিরে এসেছেন, জানলে আমরা কখনো এমনটা করতাম না, আমাদের ক্ষমা করবেন। এই বলে সবাই একে একে সেখান থেকে চলে যায়। ইজিকিয়েল অ্যাথেনাসিয়ার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি দুঃখিত রাজকুমারী, আমি কোনো বিচার বিবেচনা ছাড়াই কথাটা বলে ফেলেছি। অ্যাথেনাসিয়া বলে, না ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। এরপর ইজিকিয়েল তার দিকে হাত বাড়িয়ে বলে, তাহলে আপনি কি আমার সাথে নাচতে পছন্দ করবেন? আর ঠিক তখনই অ্যাথেনাসিয়া বুঝতে পারে যে ইজিকিয়েল জেনে গেছে যে জঙ্গলে যার সাথে তার দেখা হয়েছিল সেই পরী আসলে অ্যাথেনাসিয়াই ছিল। এটা বোঝার পর লজ্জায় অ্যাথেনাসিয়ার গাল দুটো লাল হয়ে যায়। যাই হোক, এরপর তারা দুজন একসাথে একটা সুন্দর নাচ পরিবেশন করে। অন্যদিকে ডিউক আলফিয়াস সুযোগ বুঝে সম্রাট ক্লডের সাথে কথা বলতে যায়। সে আবার সেই পুরনো প্রসঙ্গ তুলে বলে, মহারাজ, রাজকুমারী নিশ্চয়ই খুব একা বোধ করেন, আমার মনে হয় আপনার এমন একজনের সাথে দেখা করা উচিত যিনি সবসময় রাজকুমারীর সাথে থাকবেন। ডিউক আলফিয়াসের কথা শুনে ক্লডের মুখে বিরক্তি ফুটে ওঠে। তার নজর অন্যদিকে ছিল, মানে সে একজন মিস্টিরিয়াস লোককে দেখতে পায় যে পার্টির মধ্যে খুব সন্দেহজনকভাবে হাঁটাচলা করছিল। ডিউক তখন তার ভাগ্নি জিনেটের কথা তোলে এবং ক্লডকে তার সাথে দেখা করার প্রস্তাব দেয়, কিন্তু ক্লড ডিউকের উদ্দেশ্যটা ঠিকই বুঝতে পারে। ক্লড ঠান্ডা গলায় বলে, আলফিয়াস, তুমি কি জানো আজ কিসের অনুষ্ঠান? ডিউক বলে, হ্যাঁ জানি। ক্লড বলে, যদি জেনেই থাকো তাহলে তোমার এটাও জানা উচিত যে আজকের দিনে এই সমস্ত ফালতু কথা বলার কোনো মানে হয় না। চুপচাপ যাও আর অনুষ্ঠান উপভোগ করো, আমার মাথা খারাপ করো না। এই প্রত্যাখ্যান দেখে ডিউক আলফিয়াসের মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। অ্যাথেনাসিয়া দূর থেকে সবকিছু দেখছিল। বাবার এই ব্যবহারে সে স্বস্তি পেলেও তার মনে একটা চিন্তা থেকেই যায়। তাই অ্যাথেনাসিয়া নিজেই পরিস্থিতিটা নিজের হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনারা কি আমাকে কিছুটা সময় দিতে পারেন? সবাই তার দিকে তাকাতেই অ্যাথেনাসিয়া এক অবিশ্বাস্য ম্যাজিক কাস্ট করে। পুরো হলটা সোনালী জাদুকরি স্পেলে ভরে যায় আর সেই স্পেল থেকে ধীরে ধীরে ফুটে ওঠে অসংখ্য ফুল, আর তারপর সেই ফুলের মধ্যে থেকে তৈরি হয় অ্যাথেনাসিয়ার প্রয়াত মা সম্রাজ্ঞী ডায়ানার এক জীবন্ত মায়া বা স্পিরিট। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই, এমনকি সম্রাট ক্লডও পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সবাই বলতে থাকে, এ তো সম্রাজ্ঞী ডায়ানা, কি অবিশ্বাস্য সুন্দর, এই ম্যাজিক তো অবিশ্বাস্য, এমনটা কিভাবে হতে পারে? এরপর অ্যাথেনাসিয়া একটা পিয়ানোর সামনে বসে যায় এবং একটা মধুর সুর বাজাতে শুরু করে। ক্লড, যে এখনো পর্যন্ত ঘোরের মধ্যে ছিল, সে মায়ারূপী ডায়ানার দিকে এগিয়ে যায়। অ্যাথেনাসিয়া ইশারায় তাকে নাচতে বলে। এরপর আমরা ক্লড আর ডায়ানার প্রতিচ্ছবিকে একসাথে নাচতে দেখি, আর পেছনে অ্যাথেনাসিয়া পিয়ানো বাজিয়ে চলেছে। এই আবেগ ঘন দৃশ্যটা দেখে সবার চোখে জল চলে আসে। পুরো এপিসোডের এটাই ছিল সবচেয়ে আবেগ ঘন আর সুন্দর মুহূর্ত। এই দৃশ্যটা দেখে চোখ
চোখে জল চলে আসার মতো। এটা শুধু একটা ম্যাজিক ছিল না, এটা ছিল তার বাবা মায়ের প্রতি অ্যাথেনেসিয়ার ভালোবাসা আর তার বেড়ে ওঠার শক্তির প্রতীক। নাচের পর অ্যাথেনেসিয়া তার বাবা মায়ের কাছে আসে আর বলে, বাবা, আমি আজ খুব খুশি। আমি এই ম্যাজিক শুধুমাত্র আজকের দিনের জন্যই শিখেছিলাম, যাতে আমি আপনাদের দুজনকে আরও একবার একসাথে দেখতে পারি। ক্লডের মন এই কথায় গলে যায়। সবাই রাজকুমারীর এই অবিশ্বাস্য জাদুকরী প্রতিভার প্রশংসা করতে থাকে। একই সময় প্রাসাদের বাইরে আতশবাজি শুরু হয়। দূরের এক বারান্দা থেকে জিনেট সেই আতশবাজি দেখছিল। সে মন খারাপ করে ভাবে, মনে হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেল। জানি না ডিউক অ্যালফিয়াস বাবার সাথে কথা বলতে পারলেন কিনা। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি অনুষ্ঠান শেষে ক্লড অ্যাথেনেসিয়াকে তার জন্মদিনের উপহার দেয়। উপহারটা দেখে অ্যাথেনেসিয়া খুব খুশি হয় আর বাবাকে ধন্যবাদ জানায়। ক্লড বলে, আমি সত্যি অবাক হচ্ছি এটা দেখে যে তুমি কত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছো। এরপর ক্লড তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। অ্যাথেনেসিয়া দুষ্টুমি করে বলে, বাবা, আপনি অনেক দেরি করে ফেলেছেন। ক্লড বলে, তাহলে কি আমি কি আমার শুভেচ্ছা ফিরিয়ে নেব? অ্যাথেনেসিয়া বলে, একদম না, আমি ওটা রেখে দিয়েছি, আপনি আর ফেরত নিতে পারবেন না। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তটা অসাধারণ ছিল। কিন্তু এপিসোড এখানেই শেষ হয় না। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা ডিউক অ্যালফিয়াসকে সেই রহস্যময় লোকটির সাথে দেখি, যাকে ক্লড পার্টির মধ্যে লক্ষ্য করেছিল। ডিউক লোকটিকে বকাবকি করে বলে, তোমার সাহস কি করে হয় ওখানে অমনভাবে ঘোরার? কেউ দেখে নিলে কি হতো জানো? লোকটি বলে, হ্যাঁ জানি, আর আমার কাছে এখন একটা পরিকল্পনা আছে। ঠিক তখনই দরজায় জিনেট এসে জিজ্ঞেস করে, আমি কি ভেতরে আসতে পারি? রহস্যময় লোকটির সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। জিনেট ভেতরে এলে ডিউক অ্যালফিয়াস তাকে মিথ্যে কথা বলে। সে বলে, দেখো, আমি আজ তোমার বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের পুরো মনোযোগ ছিল অ্যাথেনেসিয়ার উপর, তাই উনি অন্য কোনো মেয়েকে মেনে নেওয়ার মেজাজে ছিলেন না। তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বেচারি জিনেট, যদিও তার মন খারাপ হয়, তবুও সে বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। এপিসোডের একদম শেষে অ্যাথেনেসিয়া তার ঘরে ফিরে বাবার দেওয়া উপহারটা খোলে। সেটার ভেতরে একটা সুন্দর রিবেন ব্রোচ ছিল এবং সাথে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, আমি চাই তোমার সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমার খুশির জন্য আমি প্রার্থনা করি। এই লেখাটা পড়ে অ্যাথেনেসিয়ার মনটা আনন্দে ভরে ওঠে আর সে ভাবে, এই উপহারটা কি ভীষণ সুন্দর। আর এই মিষ্টি মুহূর্তটার সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এপিসোড? অ্যাথেনেসিয়ার বুদ্ধিমত্তা, ক্লডের ভালোবাসা আর জিনেটের জন্য দুঃখ, সব মিলিয়ে একটা পারফেক্ট এপিসোড ছিল, তাই না? তোমাদের কি মনে হয় ডিউক অ্যালফিয়াসের সাথে থাকা ওই রহস্যময় লোকটি কে? আর জিনেটের ভবিষ্যতে কি লেখা আছে? তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।